আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে যে অবস্থায় আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এস মিডিয়া, সাথে আছে আমি গাজী শফিকুল ইসলাম বিজয়। দর্শক, আজ এসেছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, যেটাকে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে আমরা সবাই চিনে থাকি। বিমানবন্দর সম্পর্কে আজকে কিছু ধারণা দেব আপনাদেরকে, বিমানবন্দরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। সেই সাথে দর্শক, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল 2, এবং আমি এখন ফ্রন্ট ক্যামেরা থেকে অন্য ক্যামেরাতে নিয়ে যাচ্ছি, ব্যাক ক্যামেরাতে নিয়ে যাচ্ছি। আপনারা দেখে থাকুন এবং সাথে থাকুন আমাদের এস মিডিয়াতে। প্রিয় দর্শক, আমি টার্মিনাল 1টিকে একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে টার্মিনাল 1। টার্মিনাল 1-এর উপরে যে জায়গাটি আছে, এই উপরের জায়গাটি দিয়ে রেমিটান্স যোদ্ধাসহ সাধারণ যাত্রীবৃন্দ যারা আছে সবাই কিন্তু চোখের পানি ছেড়ে ছেড়ে আমাদের সোনার দেশ বাংলাদেশ থেকে বিদায় নেই টার্মিনাল 1 দিয়ে। একটি এয়ারপোর্টটির অনেকগুলো দিক রয়েছে। অনেক দিক থেকে বিভিন্ন দিকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের আচার ব্যবহার করে থাকে। ঠিক যেমন টার্মিনাল 1-এ উপরতলায় মানুষ অঝরে কান্না করে, টার্মিনাল 2-এর নিচতলায় কিন্তু মানুষ আবার হাসতে হাসতে দেশে ফিরে। ঠিক টার্মিনাল 2 এবং টার্মিনাল 1-এর নিচতলা থেকে কিন্তু মানুষ হাসি মুখে তার স্বজনদের কাছে ফিরে আসে। একটি এয়ারপোর্ট, যে এয়ারপোর্টের এক এক প্রান্তে মানুষ এক এক রকম ব্যবহার করে থাকে। যেমন টার্মিনাল 1-এ মানুষ কান্না করতে করতে দেশ ত্যাগ করে, টার্মিনাল 2-তে আবার হাসি মুখে তার স্বজনদের বুকে ফিরে আসে। আবার এই পাশ দিয়ে এয়ারপোর্টের ডান পাশ দিয়ে কার্গো যেই ইয়েটি রয়েছে, কার্গো ব্যবস্থাটি রয়েছে, আমি ওটাকে কাছে গিয়ে দেখাবো আপনাদেরকে। ওই পাশ দিয়ে কিন্তু কার্গোর মালামাল, পাশাপাশি আমাদের রেমিটান্স যোদ্ধাসহ সাধারণ প্রবাসী যারা আছে, সাধারণ কর্মী যারা আছে, তাদের নিথর মরদেহ কিন্তু চলে আসে বাংলাদেশে। আমি ওই পাশে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এখন যে দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে আপনার পার্কিং এরিয়া। এখানে কারগুলো পার্কিং করা হয়। পাশাপাশি আমাদের এয়ারপোর্টের এরিয়ার ভিতরে মাঠ পর্যায়ে কিন্তু পার্কিং করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। এখন টার্মিনাল 1-এর কাছে গিয়ে টার্মিনাল 1-এর অবস্থাগুলো আপনাকে দেখাবো, পাশাপাশি টার্মিনাল 2-এর অবস্থাও দেখাবো। সেই সাথে আমরা কার্গো সেন্টারে চলে যাব। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এস মিডিয়া। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি টার্মিনাল 1-এর উপরে আছি, আর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীদের কি দুর্ভোগ। একটি ট্রলিও কিন্তু নেই, যাত্রীরা হাতে করে মাথায় করে মালামাল কিন্তু বহন করছে এয়ারপোর্টের ভিতরে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আগের মতো এয়ারপোর্টের বাহির এরিয়াগুলোতেও ট্রলির একটি ব্যবস্থা করলে কিন্তু আমাদের রেমিটান্স যোদ্ধা যারা আছে তাদের কিন্তু একটু সুযোগ সুবিধা হয়। এই মুহূর্তে আমরা টার্মিনাল 1-এর উপরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই টার্মিনাল 1-এর এই উপর দিয়ে কিন্তু আমাদের রেমিটান্স যোদ্ধা যারা আছে তারা কিন্তু দেশ ত্যাগ করে। এখানে যারা যাত্রীদের আনার জন্য আসছে, ভিতরে এন্ট্রির জন্য শুধুমাত্র যাত্রীর সাথে একজন লোক দেওয়া হয়, আর একজনের সাথে যারা আছে যাত্রীর সাথে যাত্রীকে টার্মিনালে প্রবেশ করিয়ে এখানে অপেক্ষারত আছে। এখানে অপেক্ষা করার জন্য সুন্দর চেয়ারের ব্যবস্থা রয়েছে, কিন্তু এছাড়া যাত্রীদের রিসিভ অথবা পৌঁছে দেওয়ার জন্য আর কোনো সুব্যবস্থা আমাদের চোখে পড়ে নাই। চোখে শুধু পড়ছে টার্মিনাল 1-এর মধ্যে যাত্রীদের এগিয়ে দেওয়ার জন্য যেসব লোকজন ছিল, সেই লোকজনকে রিসিভ করানোর জন্য যেসব ভিউয়ার্স, এখানে যারা অপেক্ষারত আছে তারাও কিন্তু
টার্মিনালের কোনো রাস্তা অথবা কোনো জায়গা দিয়ে প্রবেশ করে নাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তারা কীভাবে এখানে প্রবেশ করছে। এই যে এটা হচ্ছে প্রবেশ পথ। আমরা এখন নিচে নামার চেষ্টা করব প্রবেশ পথ দিয়ে। নিচে নামতেছি। আপনারা দেখলে বুঝবেন যে কীভাবে প্রবেশ করে, যে একজন মহিলা সহ এদিক দিয়ে প্রবেশ করতেছে। এই যে প্রবেশের মূল ফটক, এখান দিয়ে এদিক দিয়ে প্রবেশ করতে হয়। একজন অপেক্ষারত আছে, আমরা বের হয়ে আগে সাথে থাকবেন। আমাদের এই নিচ দিয়ে বের হতে হবে। ভিডিও করাও সম্ভব হচ্ছে না। আমি একজনের বের হওয়া দেখাচ্ছি, দেখেন কীভাবে বের হয়। একজন একজন করে দেখেন কীভাবে বের হয়। এইভাবে বের হতে হয়, পাশাপাশি এভাবেই প্রবেশ করতে হয়। যাত্রীদের এগিয়ে দিতে এসে বিপদের সম্মুখীন হতে হয় মানুষের। এখন যাত্রীদেরকে এগিয়ে দিতে আসার জন্য টার্মিনালের বাইরে তাদের বসার কোনো সুব্যবস্থা নেই। এই যে দেখেন তারা কীভাবে বসে। এই যে এখানে রোডের যে রেলিংগুলো ছিল ওগুলোতে বসতেছে সবাই। এখন আমরা টার্মিনাল 2 দিকে চলে যাচ্ছি। টার্মিনাল 2 এর নিচতলা দিয়ে বিদেশ ফেরত যাত্রীরা আমাদের বাংলাদেশে ফিরে আসে। রেমিটেন্স যোদ্ধাদের ফ্যামিলির সদস্য যারা আছে, যে দেখুন তারা কিন্তু তাদের পরিবার পরিজনকে এগিয়ে নিয়ে যেতে আসছে, কিন্তু তাদের বসার কোনো স্থান নেই। এখানে দেখুন কিভাবে মানবতার সাথে খুব কষ্টে যাত্রীদের জন্য অপেক্ষা করতেছে। এই যে অপেক্ষারত আছে। আমার মতে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এয়ারপোর্ট কর্তৃপক্ষ আছেন তাদের সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। সমস্ত পরিবেশ পরিপাটি করা আছে, তবে যাত্রীদের রিসিভ করার জন্য একজন রেমিটেন্স যোদ্ধার পরিবার যখন এয়ারপোর্টে আসে তখন তারা কিন্তু সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যেতে পারে না। এই যে দেখেন এদিকে আপনার সিঁড়িতে বসে আছে, অপেক্ষারত আছে। টার্মিনাল 2 যেরকম অবস্থায় আছে, টার্মিনাল 1 এবং 2 আমি দুইটাই দেখাচ্ছি। আমরা টার্মিনাল 1 এতক্ষণ 1-এ ছিলাম, দুঃখিত। এখন 2-র দিকে রওনা হচ্ছে। 2 আর আমি বেশি দূর যাব না, তবে এখান থেকে আমি টার্মিনাল 2টাকে একটু দেখাই। এখানে হচ্ছে গাড়ি পার্কিং জোন। বাহিরে পার্কিং করা হচ্ছে গাড়ি, পাশাপাশি আপনার ভিতরে বাহিরে দুই জায়গায় পার্কিং করার জন্য সুব্যবস্থা রয়েছে। ওইদিকে পার্কিং জোনটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টার্মিনাল 2। এতক্ষণ টার্মিনাল 1-এ ছিলাম, দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার বলতে ভুল হয়ে গিয়েছিল। টার্মিনাল 2 কিন্তু আপনারা 1-এর মতনই দেখতে পাচ্ছেন। এই যে দেখেন রেলিং পাইপকে তারা চেয়ার হিসেবে ব্যবহার করছে। অপেক্ষা সময়টা কত কষ্টজনক, কত কষ্টকর সেটা সরাসরি না দেখলে অথবা না উপভোগ করলে বুঝতে পারবেন না। এই যে দেখেন এখানে মানুষ চলাচলের
রাস্তায় কিন্তু রেমিটেন্স যোদ্ধার পরিবারের সদস্যবৃন্দ বসে আছে। আমরা পুরো এয়ারপোর্ট এরিয়া ঘুরে শুধু টার্মিনাল 1-এর উপরের যেই জায়গাটা আছে, উপরের জায়গাটা ব্যতীত আর কোথাও, তার মানে টার্মিনাল 1 থেকে যাত্রীদের যখন বিদায় দেওয়া হয় ওই এরিয়াতে শুধু যাত্রীর স্বজনদের বসার জায়গা আছে। এখানে দেখেন কি গাদাগাদি, এখান দিয়ে টার্মিনাল 2-এর এখান দিয়ে বেশিরভাগ মানুষ, রেমিটেন্স যোদ্ধা বলেন, সাধারণ যাত্রী বলেন, সবাই কিন্তু এই টার্মিনাল 2-এর এই পাশটি দিয়ে বেশিরভাগ সময় দেশে ফিরেন। আমি একটু ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কোথাও কিন্তু যাত্রী স্বজনদের বসে অপেক্ষা করার কোনোই সুযোগ নেই। এদিকে পুলিশ চেকপোস্ট, আমি পুলিশ চেকপোস্ট একটু ভালোভাবে দেখাচ্ছি। এই পর্যন্ত, এখন পর্যন্ত অপেক্ষারত টার্মিনাল 2-1-এর মতো টার্মিনাল 2-এরও অবস্থা ঠিক একই রকম। আমরা এখন আপনাদেরকে ভিডিওতে ইতিমধ্যে বলেছি, আমরা ভিডিওতে ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে এয়ারপোর্টের কিছু কিছু পাশ, কিছু কিছু স্মৃতি আমি এক পাশ দিয়ে, যে পাশ দিয়ে মানুষ কেঁদে কেঁদে বিদায় নেয় ওই পাশটি আপনাদেরকে দেখিয়েছি। যে পাশ দিয়ে আসতে খুশি হয় এই পাশটি আপনাদেরকে দেখিয়েছি। আবার দেখাবো যে পাশটি দিয়ে মানুষ কান্না করতে করতে এমন অবস্থায় প্রায় স্ট্রোক করে ফেলে। আমি ওই পাশটিতে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে আমদানি কার্গো কমপ্লেক্স। দিনের বেলায় যখন প্রবাসীদের মরদেহ বাংলাদেশে আসে তখন এই গেটটি দিয়ে মরদেহ বের হয়। আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এই গেট দিয়ে দিনের বেলায় মরদেহ বের হয়, রাতের বেলায় কোন গেট দিয়ে বের হয় আমি সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই সাথে গেটের পাশেই পেয়ে যাবেন প্রবাসী কল্যাণ ডেস্ক। তো প্রবাসী কল্যাণ ডেস্কে কথা বলবেন। দিয়ে এই যে প্রবাসী কল্যাণ ডেস্ক, আপনারা বুঝতে যদি সমস্যা হয় এই প্রবাসী কল্যাণ ডেস্কের অফিসারদের সাথে কথা বলবেন, কথা বলে বুঝে দেবেন। আর এই গেট দিয়ে এখানেই প্রবাসীদের মৃতদেহ বাংলাদেশে আসে দিনের বেলায় সকল কার্যক্রম এই গেট দিয়ে হয়। ডেড বডি রিসিভ করার পরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অবশ্যই সবাই প্রবাসী কল্যাণ ডেস্কের ভিতরে প্রবেশ করবেন। এখানে কাগজপত্র জমা দিয়ে 35,000 টাকার চেক হাতে করে নিয়ে যাবেন। এই যে আমি আপনাদের সুবিধার্থে এখানে প্রবাসী কল্যাণ ডেস্কের ফোন নাম্বার সহ ডেস্কটিকে দর্শকরা পাস করে স্ক্রিনশট নিয়ে রাখবেন। কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগে এখানে সব কিছু দেওয়া আছে। প্রিয় দর্শক, সেই সাথে আমি আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, একজন প্রবাসীর লাশ যখন রিসিভ করতে আসবেন তখন যিনি রিসিভ করবেন তার সাথে যে কোনো একজন ভিতরে প্রবেশ করতে পারবেন এই গেট দিয়ে। এখানে যারা কর্মীরা রয়েছেন এরকম পোশাক পরে, লাল সবুজ পোশাক পরে যারা রয়েছেন তারা আপনাদেরকে ফুললি হেল্প করবে, খুব সুন্দরভাবে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবে। কীভাবে লাশ রিসিভ করতে হয় সকল কার্যক্রম তারাই করে দেবে। এমনকি আপনার অ্যাম্বুলেন্সে ওঠানো পর্যন্ত
সকল কার্যক্রম সব কিছু তারাই করে দেবে। এতক্ষণ আপনারা দেখলেন দিনের বেলা লাশ আসলে কোন গেট দিয়ে আসবে। আমি বাহির থেকে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দিনের বেলা যখন লাশ বাংলাদেশে আসে তখন কিন্তু এই গেটটি দিয়ে আসে। এখানে অ্যাম্বুলেন্স রেখে অথবা লাশবাহী গাড়ি রেখে আপনারা লাশটিকে রিসিভ করবেন। এখানে সিটি ব্যাংকের কি শাখা রয়েছে, এয়ারপোর্ট শাখা। আর আরেকটি কথা মনোযোগ দিয়ে শুনে রাখুন ভিউয়ার্স যারা আছেন, আল্লাহ না করুক আপনাদের যদি এরকম পরিস্থিতিতে পড়তে হয় তাহলে অবশ্যই কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে আসবেন, সাথে করে অ্যাম্বুলেন্স নিয়ে আসবেন। আর লাশবাহী গাড়ি আনার প্রয়োজন আমি মনে করি না, কারণ যেই কফিনে করে লাশটি দেশে আসবে সেই কফিনটা কিন্তু খুব ভালোভাবে শক্তপোক্তভাবে এবং ওইরকম মেডিসিন দিয়েই কিন্তু লাশটিকে দেশে পাঠানো হয়। দর্শক, এখন আপনাদেরকে নিয়ে যাব রাত্রিবেলায় যখন লাশ আসে তখন কোন গেট দিয়ে আসে। এতক্ষণ আপনারা দেখলেন দিনের বেলায় যখন লাশ আসে দেশে তখন এই গেটটি দিয়েই কিন্তু লাশ বের হয়। দর্শক, দেখতে থাকুন এবং সাথে থাকুন আমাদের। ভিউয়ার্স, আপনারা এখন দেখছেন গেট নাম্বার 8, মানে গেট নং 8। এই গেটটি দিয়ে সাধারণত রাত্রিবেলা লাশ বের হয়, প্রবাসীদের মৃতদেহগুলো দেশে ফিরে আসে এই গেটটি দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন অপেক্ষারত অনেকগুলো অ্যাম্বুলেন্স, হয়তোবা লাশগুলো পৌঁছে দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সগুলো রয়েছে। আর আপনারা যদি ভুলে কেউ বা যে কোনো কারণবশত যদি কেউ অ্যাম্বুলেন্স না নিয়ে আসেন তাহলে এয়ারপোর্ট থেকেও কিন্তু ভাড়া করতে পারবেন। তবে আপনার এলাকা থেকে নিয়ে আসলেই সবচেয়ে ভালো হয়, নয়তোবা ভাড়াটা দ্বিগুণ পোহাতে হতে পারে। এই যে গেট, আমি গেটটির কাছে গিয়ে দেখানোর চেষ্টা করবো। আর আপনারা এই যে গেট নং 8-এর এই পাশ দিয়ে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা লেখাটার এই গেটটি দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এই গেটটি দিয়েই প্রবেশ করতে হবে। যখন রাত্রিবেলায় লাশ রিসিভ করবেন এখান থেকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে এখান থেকে আপনি গেট পাস নিতে হবে এই রুমটিতে। গেট পাস নিয়ে সব কিছু চেকিং দিয়ে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে এয়ারপোর্টের ভিতরের এরিয়াতে। আবার গেট পাসটি আপনি যখন লাস্ট অ্যাম্বুলেন্সে রেখে দিবেন তখন কিন্তু গেট পাসটি আপনি দিয়ে দিতে হবে। আর এই গেটটি দিয়েই কিন্তু গেট নং 8-এর এই পাশ থেকেই কিন্তু আপনার লাশটি নিয়ে আপনি এখানে অ্যাম্বুলেন্সে উঠিয়ে নেবেন। আর এখান থেকে লাস্টে রিসিভ করার পরে আপনারা পুনরায় এই যেই আমি দেখালাম দিনের বেলায় লাশ আসলে যেখানে যাবেন আপনাদের সমস্ত ডকুমেন্টস কাগজপত্র নিয়ে কিন্তু ওই জায়গাটিতেই যেতে হবে এবং প্রবাসী কল্যাণ ডেস্কে গিয়ে 35,000 টাকার যে চেকটি আছে সেই চেকটি কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। আর চেকটি যদি আপনি গ্রহণ না করেন তাহলে কিন্তু পরবর্তীতে বাংলাদেশ সরকার মৃত প্রবাসীদের ক্ষতিপূরণ হিসেবে যে 3 লক্ষ টাকার অনুদান, আর্থিক অনুদান দিয়ে থাকে, সেই 3 লক্ষ টাকার আর্থিক অনুদানটি কিন্তু আপনারা পেতে কষ্ট হবে। আমি সম্ভবত জানি না পাবেন কি না, তবে আমি ওইটা বলতে পারি পেতে কষ্ট হবে। ওয়াইজ আনার্স কল্যাণপুর থেকে মৃতদেহ ক্ষতিপূরণ বাবদ যেই চিঠিটি পাঠানো হয় সেই চিঠিটি কিন্তু আপনারা পাবেন না, কারণ এই চিঠিটি কিন্তু প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে সকল তথ্য নিয়ে কিন্তু আপনার প্রবাসী কল্যাণ ভবনে এন্ট্রি করা হয়। আর এন্ট্রি করার পরে কিন্তু আপনার নিকটস্থ যেই জেলা রয়েছে জেলা জনশক্তি অফিসে কিন্তু চিঠিটি প্রেরণ করা হয়। আর ওই চিঠিটি প্রেরণ করার পরেই কিন্তু জনশক্তি অফিসার কিন্তু আপনারা যিনি মারা গেছেন যে প্রবাসী, সেই প্রবাসীর পাসপোর্ট থেকে ইমার্জেন্সি কন্ট্রাক্টে যে নাম্বারটি থাকে এই নাম্বারটিতে, অথবা আপনি লাস্ট রিসিভের সময় যে নাম্বারটি দিয়ে লাস্টটিকে রিসিভ করেছেন সেই নাম্বারে কিন্তু ফোন দিয়ে আপনার সাথে যোগাযোগ করবে, আপনাকে চিঠিটি নেওয়ার জন্য বলবে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এয়ারপোর্টের যতটুকু তথ্য দিতে পেরেছি, যদি সেই তথ্যগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে সকল প্রবাসী ভাই বোনদের ফ্যামিলিদেরকে জানিয়ে দিবেন। সেই সাথে সকল প্রবাসীদের জন্য রইল শুভকামনা এবং দোয়া। আর মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি কোনো প্রবাসীর যেন এরকম মৃত্যু না হয় এবং এই কাউন্টারগুলোতে আপনাদের আসার যেন কোনো
প্রয়োজন না পড়ে আল্লাহ তাআলার কাছে সেই দোয়া কামনা করি। আর সেই সাথে আজকের মতো আমি কাজী শফিকুল ইসলাম বিজয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং এস এ মিডিয়াতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।